আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রচন্ড গরম, প্রচন্ড অনেক গরম বাইরে। আহ, রোদ হয়তো কম, রোদ খুবই কম, কিন্তু গরম মানে মারাত্মক। মানে এটাকে কি বলে, অসহনীয় গরম। তো আহ, খুব বেশি আহ, আহ, কিছু বলার নাই। ছোট ছোট কিছু আহ, আহ, বিষয় সবার সাথে একটু শেয়ার করবো। ছোট ছোট বিষয় প্রতিদিন মাঝে মধ্যেই আমরা যেমনটা করি, ছোট ছোট বিষয়। পারভেজও আসছে খানিকক্ষণ আগে। তো আমরা বাইরেই ছিলাম, সবার সাথে বাইরেই ছিলাম। তো শোনেন, আমরা আসলে কি বিষয় নিয়ে কথাবার্তা বলি। হয়তো ভালো লাগবে, হয়তো ভালো লাগবে না। আর যদি ভালো না লাগে ভাই, জানায় যে না এটা ভালো লাগে না বিষয়টা। পারভেজ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, আজকে একটা ছোট একটা বিষয় নিয়ে কথা বলি। প্রথম বিষয় হলো, গত কয়েকদিন যাবৎ আমার একটা কন্টেন্ট তৈরির বিষয়, কৃষ্ণচূড়া। এই কন্টেন্ট তৈরির বিষয়ে আমি খুব চেষ্টা করতেছি যে ভিডিওটা শেষ করব, কিন্তু যেটা বিষয় হলো যে গাছগুলিতে ওই যে আগের মতো যে খুব সারা গাছ ভর্তি লাল কৃষ্ণচূড়া, সেটা এবছর দেখা যাচ্ছে না। একটু লাল, অনেক সবুজ, একটু লাল, অনেক সবুজ। এই সকল কারণে ভিডিও করতে পারতেছি না। আজকেও সেই চেষ্টা করলাম, কিন্তু হয়নি। এটা আমার মনে হয় যে আহ, মানে জলবায়ু জনিত কারণে। হ্যাঁ, যেমন এই যে একটু বৃষ্টি হয়ে গেল, আবার কখনো কখনো একটু ঠান্ডা পড়ে যায়, কখনো একটু প্রচন্ড গরম। কৃষ্ণচূড়া খুব টকটকে লাল হয়ে ফুটার একটা পূর্ব শর্ত প্রচন্ড গরম কন্টিনিউয়াসলি। এরকম সময় কৃষ্ণচূড়াটা ফুটে। তো এটা এই কারণে মনটা অতটা ভালো নয় যে কাজটা শেষ করতে পারতেছি না। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বেশ কয়েকটা কন্টেন্ট আসবে। কৃষ্ণচূড়া, হাতির ঝিল নিয়ে একটা কন্টেন্ট থাকবে, গ্রীষ্মের ফুল নিয়ে একটা কন্টেন্ট থাকবে। আমাদের বন্ধুরা অনেকেই এরকম কন্টেন্ট তৈরির পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এবার আসেন যে পারিপার্শ্বিক অবস্থা, যে বিষয়টা যেটা নিয়ে আমরা পারভেজের সাথে কথা বলবো। আমরা এই যে নগরে যারা বসবাস করি, আমরা এই নগরবাসী, আমরা আমরা কি ঢাকাইয়া? হতেও পারি। আমরা ঢাকায় সিটিজেন বলতে পারি আর কি। আমরা ঢাকায়, আমরা ঢাকাবাসী, আমরা ঢাকায় মানে বাসী। এক ধরনের মানুষের সেন্সে আমরা ঢাকার সিটিজেন। হ্যাঁ, আমরা ঢাকাবাসী। আমরা আদি আদি ঢাকাবাসী বলতে আমরা ৩ পুরুষ ধরে ঢাকায় থাকি। আমরা ঢাকাবাসী। আমাদের ঢাকাইয়া বলতে আমার কোনো পরিচয় আমি আমি চাইও না দিতে, দরকার নেই। এ নিয়ে কোনো ইয়ে না। তবে আমি ঢাকাবাসী। আমার সিএস আর এস পর্চা বলে আমরা যা দেখছি, যে আমার বাপ দাদা, দাদা ঢাকায় ছিল না, বাবা ছিল, আমরা আছি, আমাদের সন্তানরা আছে, ৩টা পুরুষ আমরা ঢাকায়। আমরা ঢাকাবাসী, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন, ঢাকা আমার, ঢাকা আমার না, আমাদের ঢাকা আমাদের, ঢাকা আমাদের। হ্যাঁ। আচ্ছা ভাই, ঢাকার আয়তন কত? আচ্ছা, এটা আপনারাও যেমন জানেন, আমরাও জানি। তো এই ঢাকার প্রতিটা ইঞ্চিতে আমরা যে বাণিজ্যিকরণ করতেছি, কমার্শিয়ালাইজেশন যেটা, রাইট। কখনো আমি আহ, আহ, হকার, কখনো আমি অটো রিক্সা, কখনো আমি প্যাডেল রিক্সা। হ্যাঁ, এই যে একটার পর একটা যে মানে, হ্যাঁ, একটা ক্যাপিটাল সিটিতে তোমার কি করতে হবে, মানে ঢাকার বাইরের মানুষরা আসবে, পাও না, পাচ্ছ না? হ্যাঁ, ঢাকার বাইরের মানুষ আসবে, এখানে আয় রোজগার হবে, ঠিক আছে। কিন্তু ঢাকারও তো একটা লিমিটেশন আছে, এখানে থাকার লিমিটেশন আছে। এখানে পয় নিষ্কাশনের অতিরিক্ত ব্যবস্থা লাগবে। এখানে পানি আরোহণের একটা, আমরা অনেক অ্যাপার্টমেন্টে দেখছি যে ইয়ে করতে হয়, ওই যে ভূগর্ভস্থ পানি হারভেস্ট করতে হয়। তো ঢাকার মানুষ যদি বেশি হয়, তাহলে ভূগর্ভস্থ পানি, এই যে আমরা যে পাম্পের থেকে পানিটা নেই, হ্যাঁ, আমরা যে পাম্পের থেকে পানি নেই, সেটা তো ভূগর্ভস্থ পানি, ঠিক না? তো এই যে ওয়াসা আমার যে পানি খাওয়াচ্ছে, সেটা তো ভূগর্ভস্থ পানি অধিকাংশটাই। তো ঢাকায় বেশি মানুষ থাকলে সেটাও, এই যে আমার ঢাকার উপরে যে এত চাপ, তা ঢাকার অন্যায়টা কি? আমি গতকালকে রাতে আমি একটা ভিডিও করে নিয়ে আসছি, আমি চাইলে দেখাবো। অটো রিক্সার মধ্যে একটা হেডলাইটের মতো কি যেন একটা লাগাইছে, 4টা এলইডি লাইট। হ্যাঁ, শব্দ শোনা যায়। হ্যাঁ।
হ্যাঁ, 4টা এলইডি লাইট, এই এদিকে তাকানো যায় না, তাকাইলে চোখ ঝলসায় যায়। আচ্ছা, আপনি এই যে এলইডি লাইটটা যে লাগাইলেন, সবার দিকে একটু ভাবছেন? আচ্ছা, কর্তৃপক্ষ বিষয়টা দেখলেও তো পারেন। তো দারুণ দারুণ কথাগুলো বলতেছে, আজকে ভালো লাগছে। তবে কর্তৃপক্ষ আমরা বললে তো দোষ, তো কর্তৃপক্ষ যারা আছেন তো তারা দেখলেও তো পারেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, হ্যাঁ, কিন্তু তোমার আসলে খুব ভালো লাগলো আজকে। অত্যন্ত গরম, গরমের মধ্যে আবার মৌসুমী বাতাস, মৌসুমী জ্বর, হ্যাঁ, যা, এদিকে একটু দৃষ্টি রাখবেন এটা বাচ্চাদের এটা প্রতি। চতুর্দিকে ছড়াচ্ছে, এটা চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আর চিন্তার কারণ হলো একটাই, আসলে আমরা কেন গাছ লাগাই না, এটার একটা চিন্তার কারণ আমি মনে করি আর কি। যাই হোক, আজকে ঢাকার প্রতি এত চাপ, এত প্রেশার, সুষ্ঠু পরিকল্পনার অভাব। আমাদের দেশে তো আসলে পরিকল্পনাবিদের অভাব নেই, শুধুমাত্র এই বাস্তবায়নের অভাব আর কি। ঠিক আছে। হ্যাঁ, আর এখন যত্রতত্রে দেখা যাচ্ছে যে একটা ময়লা গন্ধ আসে কিন্তু। ঠিক আছে। আহ, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা এখানে যে কাজকর্ম করেছি সিটি কর্পোরেশন, সেখানে আনএভয়েডেবল সার্কামস্টেন্স এগুলো জ্যাম হয়ে গেছে। আর জ্যাম হয়ে যাওয়ার পরে এটাকে আর টেক কেয়ার নাই। আমার কথা হলো যে দেশের আইনগত পরিস্থিতি মাঝখানে নেগেটিভ ছিল, আবার ঠিক হয়ে গেছে, কিন্তু সিটি কর্পোরেশন তো নেগেটিভ নাই, সেটাই। তাই না? তারা তাদের কাজ করতেছে। এটার সাথে রিলিভেন্ট আছে হলো আমি ওয়াসা, রিলিভেন্ট আছে হলো পানি উন্নয়ন বোর্ড। অনেকে সম্পৃক্ত। সম্পৃক্ত আমি আছে। একটা রিপোর্ট দেখলাম, এটা 2-3 মাস আগে, যে আমাদের যে সুয়ারেজের যে পাইপ, সেই পাইপ দিয়ে আমি তুমি দুজনে একসাথে দৌড়ে চলে যেতে পারবো, মাথায় ব্যথা পাবো না, এত উঁচু পাইপ, এত প্রশস্ত পাইপ। কিন্তু যেখান দিয়ে আমি আর তুমি দৌড়ে চলে যেতে পারবো, এখানে পানি যেতে পারে না। আচ্ছা, এটা কি? আমি রিপোর্টটা পড়ছি, রিপোর্টটা পড়ার পর দেখলাম ওইখানে উনি যা বলতে চাইছেন সেটা হলো যে বালু, মাটি, পলিথিন, বর্জ্য, ইয়ার বোতল, পানির বোতল, যাই এগুলো ব্লক হয়ে গেছে। তো আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম পারভেজ, আমরা রাস্তার দুই পাশে লাইন, ড্রেন দেখতাম, ড্রেনের উপর স্ল্যাব থাকতো। ওই যে কয়দিন পরে পরে স্ল্যাব গুলো উঠায় কেউ কোদাল দিয়ে মাটিটা ফেলে রাখতো, একটা ট্রাক এসে ওই ময়লাগুলি নিয়ে যেত। আমরা সেই পদ্ধতিটা আমাদের ভালো ছিল। তো এত সুয়ারেজ, এত বড় বড় যে পরিকল্পনা, লাভটা কি হচ্ছে আর কেন করা হচ্ছে? করা হচ্ছে যে বাড়তি যে জনগণ আমাদের ঢাকা শহরে বসবাস করতে শুরু করছে, তাদের পয় নিষ্কাশনের জন্য, পানি ব্যবহারের জন্য যে সাপ্লাইটা, ওয়াসার যে সাপ্লাইটা, সেটা নিয়মিত করার জন্য ভূগর্ভ থেকে পানি বেশি উঠাইতে হচ্ছে। পানি যত বেশি আপনি ইউজ করবেন, পানি সুয়ারেজে তত বেশি যাবে। এই যে আমার খাল দখল হয়ে যাচ্ছে, এই যে আমার সুয়ারেজ ব্লক হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে আমার শহরে সব জায়গাতেই খাদ্য দ্রব্যের কোনো সমস্যা নাই, যাবতীয় সমস্যা ঢাকা শহরে। এখানে তেলের সংকট পড়ে, এখানে চালের সংকট পড়ে, এখানে পানির সংকট পড়ে, এখানে গ্যাসের সংকট পড়ে। মূল বিষয় হলো ঢাকা শহরে কত মানুষ আছে আমরা নিজেরই জানি না। সবাই, আমি গতকালকে দেখছি লাখে লাখে মানুষ ঢাকায় আসতেছে অটো রিক্সা চালাবে, লাখে লাখে মানুষ আসতেছে ঢাকায় অটো রিক্সা চালাবে। আরে ভাই রে ভাই, আমি গত কয়েকদিন আগে নিমতলি গেলাম, ওই যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, যে ওইখানে একটা ইয়ে আছে তোমার, ওই টোল প্লাজা আছে নিমতলিতে, জায়গাটার নাম নিমতলি। সেখানে যাব, এক্সপ্রেসওয়েতে খুব ভালো স্পিড গাড়ি, পাশে যে সার্ভিস ওয়েটা এলাকার ভিতরে যে যায় সার্ভিস ওয়েটা, প্রত্যেকটা সার্ভিস ওয়েতে ব্যাপক জ্যাম। কারণ একটাই, অটো রিক্সা। কেন? অটো রিক্সা কি আমাদের জাতীয় কাজে পরিণত হবে? সেটা হতে আমি তো ওইটা চাই না, আমাদের মনে হয় ওইটা হওয়া উচিত না ভাই। বিকল্প, আপনি খালি ওই হকার হয়ে রাস্তায় বসবেন একটা বাক্স নিয়ে, অথবা অটো রিক্সা চালাবেন। আর কোনো পদ্ধতি কি আমাদের দেশে নাই যেই পদ্ধতি ধরে আমি আয় রোজগার করতে পারি? আছে। ধন্যবাদ মিলন। অসাধারণ কথাগুলো আজকে বলছে, আমার ভালো লাগছে। আমি জানি না যারা দেখছেন তাদের ভালো লাগছে কিনা। হ্যাঁ, তবে এক একটা করে আমি বলি, এক এক করে একটু আমি আপনার সাথে ডিসকাস করতে চাই। আমার ভুল হলে ভুল তো হবেই, আপনাদের কাছ থেকে শিখবো। আমার কথা হলো, প্রথম আমরা আসি যে এই যে আমাদের যেটা আধুনিকরণ করছে ঢাকা শহরটাকে, ঠিক আছে, পয় থেকে শুরু করে প্রতিটা রাস্তাঘাট কেটে, এখন আমার কথা হলো যে যারা কাজটা করতেছে কিংবা যারা কাজটা রিপন, নিল, রিপন, আমরা তো ওই যে খিগাতে একটা রেস্টুরেন্টে বসে বসে কথাবার্তা বলতেছি, আসবা নাকি? আসো। ঠিক আছে। মোশাররফ ভাই, আহ,
ওয়ালাইকুম আসসালাম। জি, আছি, ভালোই আছি। হ্যাঁ, যারা এই কাজটা করছে এবং যাদের মাধ্যমে করাচ্ছে তারা আসলে এই কাজ আমি আমি সম্পর্কে মনে হয় আপনার রেস্টুরেন্টে বসে রয়েছি। জি, আপনি কই মোশাররফ? হ্যাঁ, জি, যারা হ্যাঁ, যারা এই কাজগুলো করছে তারা আসলে ইফেক্টিভ কিনা একটা জিনিস বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ তো নেওয়া যায়, কিন্তু যারা যে লেবারের কাজ করতেছে ওরা কি আসলে এটা ফ্লেভারটা জানে কিনা। আর যদি জানিয়ে থাকে তাহলে কেন আজকে এত জ্যাম থাকবে। আসলে আমাদের এই যে সুয়ারেজের জ্যাম, ট্রাফিক জ্যাম, কথার জ্যাম, কাজের জ্যাম, ফাইলের জ্যাম, মানে এত জ্যামে আমরা পড়ে আছি ঢাকা হ্যাঁ, শহরে। মানে এটাকে লোকালয়ে জ্যাম, এটা ঠিক এটা আছে। বাংলা একটা কথা আছে যে জেরবার। হ্যাঁ, এটা যারা নাটক দেখতো পুরনো পুরনো নাটকগুলির মধ্যে ওই শব্দটা, যে আমরা সকল ভারে জেরবার। হ্যাঁ, সকল ভারে জ্যামে জেরবার, মানে অসভ্যপনায় আমরা ওই জেরবার। আমি একদিন Right. একদিন একটা গল্প করছিলাম যে আমি আমাদের এই যে রোজার চান্দাতে এখানে একটা জায়গায় দাঁড়ায় ছিলাম। মেহেদি। তো হ্যাঁ, মেহেদি দেওয়ার জন্য টেবিল বসায় আছে। আমি একটা রিক্সার জন্য দাঁড়ায় আছি, গরমে আমি জেরবার অবস্থা। ওইখানে আমি কি দাঁড়ায় আছি। পরে একজন মহিলা আমাদের জিজ্ঞাসা করলো যে ভাই মেহেন্দি দিবেন কিনা। কতটুকু নিচে নামলে আমারে বা একটা পুরুষ মানুষকে, এই বয়সের একজন পুরুষ মানুষকে বলে যে ভাই মেহেন্দি দিবেন কিনা। তো আপনারা ভালো বেটার লাইফ লিভিং এর জন্য আপনারা যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ রাস্তায় আপনারা কেন বারে বারে চলে আসতেছেন? ফাইন। আর এই পাশাপাশি কিন্তু আমি আসলে আমার ট্র্যাক থেকে সরে যাব। হ্যাঁ, প্লিজ আমি 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 যে কন্টিনিউশনটা করি, যে বিদ্যুৎ, হ্যাঁ, অটো রিক্সা ঢাকা শহরে চলতেছে, আমাদের সমস্যা নাই, আমাদের আবার সমস্যা আছে। সমস্যাটা কি? এক একটা এলাকায় যে আমরা যে বিদ্যুৎ স্থাপন করছি ওটা ক্যাপাসিটিটা কতটুকু, নাসরিন, কি অবস্থা, কি অবস্থা? ওটা ক্যাপাসিটিটা কতটুকু, দেখা গেল ক্যাপাসিটি আছে হলো 10, সেখানে এই যে অটো রিক্সা চার্জ দেওয়াতে ক্যাপাসিটি হয়ে গেল এটা 15 দরকার। এজ এ রেজাল্টটা কি? এজ এ রেজাল্টটা হলো সমস্যাটা কিন্তু আমরাই ফেস করতেছি। বিদ্যুৎ চলে যাবে, সমস্যা আমরাই ফেস বিদ্যুতের অভাব দেখা দিবে, তখন এসে বলবে যে এই নাই সেই নাই ওই নাই, প্ল্যান্টেশনে এই সমস্যা, ওই ওখানে এটা হয়েছে এখানে এটা হয়েছে। তো সাফারিং কার, হ্যাঁ ঠিক আছে, সাফারিং তারপরে তোমার আমার হ্যাঁ, জনগণের। তার মধ্যে আবার এই যে বিদ্যুৎ চুরি হবে। ঠিক আছে, আসলে কি আমরা তো আমরাও তো এটা আমরা হলো মন চোর, মানুষের মনকে চুরি করতে চাই, মানুষের মনে ঢুকে যেতে চাই কাজের মাধ্যমে। ঠিক আছে, মানুষকে ভালোবাসতে চাই। ঠিক আছে, তো ওরা যে কাজগুলো করে, এই যে এখন আমাদের বলবে যে কয়েকদিন পরে বলবে এতটুকু বিদ্যুৎ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, এগুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, সিস্টেম লস। সিস্টেম লস। ঠিক আছে, সিস্টেম লসটা কেন? আমরা এই স্বাধীনতার আজকে প্রায় আমি বলবো যে 54 বছর হয়ে গেছে, 55 বছরে পাড়া দিল আর কি। তো আমরা যদি এখনো যদি বলি আমাদের সিস্টেম লস, তাহলে আমার সিস্টেমটা ডেভেলপ হবে কবে? ঠিক আছে, ছোটকালে পড়তাম আমাদের সে ছেলে বড় হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিন্তু আসলে না, যে তো পদক্ষেপটা এই যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ওই কথায় না বড় হয়ে আমরা কথায় হয়ে গেলাম। সেটাই। এখন আমাদের কথা হলো যে এই যে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে আমাদের কৃষ্ণচূড়াগুলি আর আগের মতো ফুল দিচ্ছে না। আসলে নতুন করে কৃষ্ণচূড়া আমরা লাগাইও না। যে পুরনো পুরনো কৃষ্ণচূড়া এগুলি এগুলি বয়স অনেক বুড়ো হয়ে গেছে, এগুলো ওর চেয়ে বেশি ফুল আর দিবে না। এই যে আমি সংসদ ভবনের পিছনে যে ইয়া রোডটা, হ্যাঁ, যে কি বলে এটারে, দুই সাইডে খুব কৃষ্ণচূড়া গাছ ছিল। কালকে যায়, পরশুদিন যায় দেখলাম যে কিছু আছে তো কিছু নাই। 10টার মধ্যে 3টা আছে আর 7টাই নাই, মরে গেছে। এর বয়স হয়েছে, এবার মরে গেছে। নতুন করে তো লাগাইও নেই। তো আমরা প্রকৃতির খবর নেই না, আমরা মানুষের খবর নেই না, আমরা কত সংখ্যক মানুষ এই বসবাস করে শহরের মধ্যে সেই খবর নেই না। তো আমরা এই শহরে আমরা ভালো কিভাবে থাকবো? আল্লাহ তারপরে তাআলাই এখানে একটা প্ল্যানিং নেই। যেমন একদমই। রামপুরা থানা কিংবা খিলগাঁও থানা হ্যাঁ। কিংবা সবুজবাগ থানা, এখানে বিদ্যুৎ ক্যাপাসিটি কত, কয়টা ঘর বাড়ি আছে, আমাদের অ্যাক্সেস যদি কোনো কিছু আমরা করি, আসলে আমাদের কি করণীয় আছে? এগুলো তো এখন তো আমাদের, আমরা অনেক আধুনিক হয়ে গেছে, তো অনলাইনে দিলে পারে না, অনলাইনে দিলে দিতে পারে। হ্যাঁ, পারবে যে সে। আমরা আসলে এতগুলো বাড়ি আছে, ক্যাপাসিটি আছে আমাদের, আরো শিল্প ডেভেলপ হলে কিংবা আরো প্রতিষ্ঠান ডেভেলপ হলে, আরো বাড়ি হলে। ইন্টারনালি একটু ভিতরে আসো। এই যে তুই আমি এখানে বসবাস করি অনেকদিন, একদম ছোটবেলা থেকে। আমার পূর্বপুরুষ, আমার বাবা বসবাস করে তার একদম মানে আর্লি এজ থেকে। এখন আমরা আইসা দেখতেছি যে আমরা যে ফ্ল্যাটটা ভাড়া দিলাম বা যে ফ্ল্যাটে আমরা আছি বা আশেপাশে ফ্ল্যাটের দিকে তাকাই, 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে। 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে কথা নেই বার্তা নাই, বাড়িওয়ালাকে কোনো কথা না বলেই একটা সাবলেট ভাড়া দিয়ে দিচ্ছে। ওইখানে আবার 3 জনের একটা পরিবার থাকে।
তো এই যে তিনজন যে অ্যাড হয়েছে, এটা কবে অ্যাড হয়েছে ওই বাড়িওয়ালা নিজেও জানে না। আচ্ছা, যেই ফ্ল্যাটটা ভাড়া নিছে সাবলেট, সে কি করে? সে ঝিল মসজিদে একটা দোকান দিছে, একটা চকি বসাইছে রাস্তার মধ্যে, ওখানে একটা দোকান দিয়ে ব্যবসা করে। তো এই নোটিশটা বাড়িওয়ালাও পায় নাই। বাড়িওয়ালা নোটিশ না পেলে বিদ্যুৎ কিভাবে পাবে? সে এই যে চকিটা যে ভাড়া দিল, যার মাধ্যমে, যে কোনো একজন লোকের মাধ্যমে ধরে ওই এখানে বসলো, এই লোকটা বসলো, এই লোকটার খাবারের ব্যবস্থা এই শহরের মানুষের বা এই শহর কর্তৃপক্ষ, বিদ্যুৎ দেওয়ার দায়িত্ব এই বিদ্যুৎ কর্তৃপক্ষের, সবই তো দিতে হবে তাকে। সবাইকে দিবে, তাকে দিবে না ওরকমটা না। তো একটা একটা ডাটাবেস থাকা উচিত এই শহরে কতজন মানুষ আসতেছে। যেমন আমরা ঈদের সময় জানি যে কত মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে, কতজন মানুষ ঢাকার বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি। কতজন মানুষ ঢাকায় আছে সেটা কি আমরা জানি না? তো যেহেতু আমরা জানি, তো আমরা একটা ক্যালকুলেশন করি এই শহরে মানুষ কতজন থাকতে পারে। তো ক্যালকুলেশন না করলে আমরা শহরে, আমরা কি প্রত্যেকদিন সকালবেলা মতিঝিল যাবো 1.5 ঘন্টার সময় নিয়ে? 1.5 ঘন্টা রাস্তা বসে থাকবো আমরা? না, 1.5 ঘন্টা আমরা রাস্তায় বসে থাকতে চাই না। আমাদেরকে একটা সহজ জীবনযাপনের ব্যবস্থা করে করে দেবে। আমরা কারো পক্ষে কথা বলি না, আমরা নাগরিক জনতার বিষয়গুলো আমরা সাথে নিয়ে আসি। তো সেগুলি আমরা কথাবার্তা বলি এখানে। আশা করি আমরা বুঝতে পারি যে আমরা আসলে কি বলতে চাই। তো মুকুল কি অবস্থা? মুকুলদের তো আমি কখনো লাইভে দেখি নাই, আজকেই প্রথম মনে হয় দেখলাম যে মুকুল আমাদের সাথে সংযুক্ত আছে। তো আশা করি মুকুল ভালোই আছে। গাছে গাছে মুকুল, হ্যাঁ, আমের তো মুকুল মুকুল এখন ধরেছে, তো মুকুল তো আসবেই। এখন আমাদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা একটা সবচেয়ে বড় ইস্যু আর কি। আর বিভিন্ন রকম কষ্টে সৃষ্টে এই কয়টা দিন গেল, মাসটা, তো আমাদের অনেকগুলি পরিকল্পনা এখনো পেন্ডিং। সেই বৃক্ষরোপণ বিষয় আছে। তারপরে আমরা একটা ইয়েতে যাব, সার্ভেতে যাব, সেটা এখন পর্যন্ত আছে। তারপরে আমাদের কৃষ্ণচূড়া নিয়ে কাজ করার, গ্রীষ্মের ফুল নিয়ে কাজ করার অনেকগুলি কাজ এখনো হাতে রয়ে গেছে। আর এই বিষয়গুলি এত গুরুত্বপূর্ণ যে মৌসুমটা কখন যে বদলায় যায়। আমি একটা গল্প করি আপনাদেরকে। গত বছর যে কৃষ্ণচূড়ার যে মৌসুম ছিল, সেটা কিন্তু ভরপুর লাল কৃষ্ণচূড়ায় ভর্তি ছিল। এর আগের বছর কিন্তু অতটা ভরপুর লাল ছিল না, থোকায় থোকায় লাল, অধিকাংশ ক্ষেত্রে সবুজ। আর এবছর আমরা এর চেয়ে বেশি কিছু পাবো না, যদিও আমি একটা ভিডিও আপনাদের খুব দ্রুত দেখাবো। তো মৌসুম খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। গতবার মৌসুমটা যেরকম চেহারা ছিল, এবার কিন্তু আমাদের যে বসন্ত মৌসুমটা ছিল, সেটা খুব কালারফুল বসন্ত ছিল। Right. হ্যাঁ, বসন্তটা অল্প সময়ের জন্য আসছে। আমি কালারটা খুব অল্প সময়, 15 দিন 20 দিনের মধ্যে আমরা মানে ঝকঝকে একটা বসন্ত দেখছি। এরপরে 15 দিন পর একটা গরম পড়লো, আস্তে করে বসন্তটা চলে গেল আমার চোখের সামনে। তারপরে বৈশাখ আসলো, বৈশাখকে আমরা বরণ করে নিলাম একদম। বৈশাখী মেলা দেখলাম, বটমূলে গেলাম, অনেক কিছুই দেখলাম। প্রকৃতি খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। Change হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার জন্য, আপনার জন্য, কারোর জন্য প্রকৃতি বসে থাকে না। মানুষের মেন্টালিটিও চেঞ্জ হয়ে আর যাচ্ছে। আমরা এমন একটা শহরে থাকি, এই শহরে প্রকৃতি যে বরণ করার বিষয়টা, অকৃপণ ভাবে আমরা প্রকৃতিকে বরণ করে নিই। কিছু নাই, মৃতপ্রায় একটা নগর, এই ঢাকা শহর মৃতপ্রায় একটা নগর। এই নগরেও আমরা এই যে কজন মানুষ আছি, এই প্রকৃতিকে খুঁজে বেড়াই, সবুজকে খুঁজে বেড়াই। যেইখানে তবে আমি, হ্যাঁ, একটা গুড নিউজ হলো কি, যে আমরা খুঁজে বেড়াই না, শুধু আমরা কাজ করি। আমরা কাজ করি। হ্যাঁ, একদম practical। আমরা কাজ করবো, ঠিক আছে, করার কাজ জন্য করি এবং কাজ করব এবং কাজ করেই যাব। হ্যাঁ। আমরা ওই যে আয়সা একটা জায়গায় এসে বসে বলবো যে প্রকৃতি নিয়ে এটা হবে সেটা হবে, আমরা বিশেষজ্ঞ না কিন্তু। না। আমরা চেষ্টা করি যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে, যে আপনারা সকলে সচেতন হয়ে যান প্লিজ। আমাদের এখানে যে ফ্রেন্ডরা আজকে আছেন, বড় ভাই, ছোট ভাই, বোন ভাই যে আজকে আছেন অনলাইনে, আমার কাছে খুব ভালো লাগছে। অন্তত এই যতজনই আমরা আছি, অনেক 100-র উপরে দেখতেছি আমি, তো যাই হোক, অনেকগুলো মানুষকে দেখতেছি। তো আমি চাচ্ছি যে বেশি না, জাস্ট 5 জন যদি আমরা আগামী সপ্তাহে 5টা গাছ লাগাই, দ্যাটস এনাফ ইজ এনাফ। গাছ লাগাবো, সেটা তো আছেই। আর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, এই পরিবেশ দূষণের যে বিষয়টা, সে বিষয়ে আপনারা আমাদের সাথে কেউ যদি থাকতে চান, থাকেন। নদী দূষণের ক্ষেত্রে আমরা কাজ করবো বা করতেছি। নদীতে
বর্জ্য যারা ফেলে, আমি একটা কথা কিন্তু এর আগেও বলছি, যেমন যারা পাহাড়ে থাকে, পাহাড়ে আদিবাসী যারা, তাদের হাত দিয়ে পাহাড় কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তারা কিন্তু কখনো পাহাড় কাটে না। পাহাড় কাটে কারা? যারা হঠাৎ করে ওইখানে যে জায়গা কিনছে, একটু পাহাড়, Right. একটু সামান্য একটু পাহাড় কিনছে কোনো, ও পাহাড় কেটে ফেলে। কিন্তু আদিবাসী যারা আছে, যারা পাহাড়ে বসবাস করে, তারা পাহাড় কাটে না। নদীর পাশে যারা বসবাস করে, তারা নদী নষ্ট করে না। নদী নষ্ট করতেছে, নদীর আশেপাশে যারা কলকারখানা তৈরি করছে, বিল্ডিং তৈরি করছে, তাদের ওয়েস্টেজটা নদীর মধ্যে ফেলে, দ্যাটস ওয়াই নদীটা খারাপ হয়ে যায়। আপনি 300 ফুট ধরে নরসিংদীর দিকে যখন যাবেন, তখন শীতলক্ষ্যা দেখবেন, ওইখানে কিন্তু শীতলক্ষ্যা অতটা খারাপ না। এই যে আপনি যখন ধোলাইপাড় যে ব্রিজটা, বুড়িগঙ্গা ব্রিজটা, এটা পার হয়ে যে আরেকটু সামনের দিকে যাবেন, তখন কিন্তু পানি অনেকটাই ভালো। কিন্তু আপনি যখন বুড়িগঙ্গায়, যে পুরান ঢাকায় যেটা আছে, সেখানে যাবেন, তখন দেখবেন যে পানির যে উৎকট গন্ধ, রাইট। ঝাঁঝালো উৎকট গন্ধ। তখন তো এইটা এতটুকু খারাপ হলো কিভাবে? এতটুকু খারাপ হয়েছে যে কলকারখানার বর্জ্য। এই যে আমাদের যে তুরাগ নদী, আমাদের যে নড়াই নদী, এটা খারাপ হলো কিভাবে? এত খারাপ, এত খারাপ, নাকের মধ্যে এসে একদম ধাক্কা মারে যে ঝাঁঝালো গন্ধটা। যে নড়াই নদী নিয়ে এমন একটা কথা বললা যে আজকে হ্যাঁ। আমার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, যে নড়াই নদী নিয়ে আমরা বড়াই করতাম, বাচ্চাদের সাথে গল্প করতাম যে বাবা এই নদীতে আমি সাঁতার কাটছি, এখানে আমাদের অনেক সুখ দুঃখ আছে, ঠিক আছে? আমরা ফুটবল খেলতাম, বল পড়ে যেত, আমরা সেই নড়াই নদী থেকে বল তুলতাম। কিন্তু আজকে খুব কষ্ট লাগে, সেই নদীকে আসলে আমরা ছোট করে ফেলছি, তো ফেলছি, হ্যাঁ। কিন্তু ধ্বংস করে ফেললাম, ধ্বংস হয়ে গেছে। দূষিত করে আমি ফেললাম। আমি হ্যাঁ, ঢাকার একদম হার্টে, ঢাকার হার্টের মধ্যে কিন্তু নড়াই নদী, খিলগা থানা। খিলগাঁও থানায়। Whereas আমি কিন্তু আমাদের যে রিদওয়ানা হাসান আপা আছেন, আই ফিল প্রাউড ফর হার, যে উনি, আমরা একজন পরিবেশবিদ পেয়েছি আমাদের পরিবেশ উপদেষ্টা হিসাবে। বাট আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সে আমি জানি না এটা কবে উদ্যোগ নিবেন উনি, নাকি অটোমেটিক্যালি প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতি ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, যুদ্ধ করবে, বৃষ্টি হবে, তখন অটোমেটিক হয়তো সামান্য কিছু ঠিক হবে। এই ক্রেডিট কিন্তু কেউ পাবেন না। যদি অটোমেটিক ঠিক হয়, সে ক্রেডিট কিন্তু কেউ নেওয়ার কোনো অবকাশ নেই। তা আমি চাচ্ছি যে আপা আছেন, দিস ইজ দ্য গুড টাইম ফর আস, আসলে কাজ করব। এবং উনি কিন্তু, উনার একটা সুযোগ হয়েছে, বিশাল সুযোগ, যে ঢাকার নড়াই নদী এবং বারো নদীকে যদি উনি পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ড্রেসিং করেন, এবং নদীকে যদি তার প্রাণ ফিরে পায়, উনি কিন্তু মাইল ফলক হয়ে থাকবে। এটা একটা বিশাল অপরচুনিটি। আর সেখানে একটা কথা বলতে চাই আমি, আমাদের নদীর মধ্যে, খালের পাশে দেখা গেল কি মসজিদ, মাদ্রাসা, গির্জা, তারপরে মন্দির গড়ে উঠছে। ধর্ম মন্ত্রণালয় কি কাজ? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা ধর্ম কি বলে, ইসলাম কি বলে, কিংবা আদি ধর্ম কি বলে, কিংবা অন্য ধর্ম কি বলে, ধর্ম কি বলে যে আপনি উইদাউট কারো কনসেন্ট ছাড়া আপনার টপ করে একটা জায়গা, খালের পাড়ে একটা খালি জায়গা পেয়ে আপনি গভর্নমেন্ট জায়গা আপনি এটা করে ফেললেন, এটা কি সব হচ্ছে আমাদের? সরকারি এটা কি আমাদের জন্য বেনিফিট হচ্ছে? সরকারি যে জায়গাগুলি, সেগুলিও আমার মনে হয় যে ইয়ে করা উচিত, মানে সরকারকে আইডেন্টিফাই করা উচিত, আইডেন্টিফাই করে দেওয়া উচিত আমার যে কথা এটা আমাদের জায়গা। ফাইন। কিন্তু ইন দি মিন টাইম আমি তো জানি যে খালের পাশে এই জায়গাটা আমার না, আমাদের না, এটা গভর্নমেন্টের জায়গা। এটা বিভিন্ন কারণে হয়তো কেউ কেউ বন্দোবস্ত আপনি দিচ্ছে এখনো বা কোনো এখানে ইয়ে কেন আছে, হ্যাঁ। মসজিদ, মাদ্রাসায় যে চাঁদপুর দেখা গেছে যে এই ধরনের কাজ হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? আমার অত্যন্ত কাছের বন্ধু ফজল বিসানি, ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে, বিভিন্ন মানে সামাজিক যত হ্যাঁ, কর্মকাণ্ড সানি, আছে, কি অবস্থা? হি অলওয়েজ আমি আপ হিজ আমি হ্যান্ড, আমি খানিকক্ষণ ঠিক আগে তোরে আছে? ফোন দিছিলাম, এই ধর যে মিনিট 10 আগে আমি তোরে ফোন দিছি, কিন্তু আমি তুই ফোনটা হয়তো দেখিস নাই বা কোনো কারণে ফোনটা রিসিভ করতে পারিস নাই। আমি আমি ওকে আশা ফোন করছি, দিয়েছিলাম হ্যাঁ সানিকে। হ্যাঁ, তোরা ও ফোন দিছিল, কিন্তু ইয়া না, আমরা আসলে হঠাৎ করেই একসাথে বন্ধু ভালো আছিস? হ্যাঁ, বন্ধু ভালো শোনো, আছে। তোমার কাছ থেকে যে জ্ঞান অর্জন করছি, কিংবা তুমি যে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করো, আমরা বাস্তবে যা দেখেছি, আমার কথা হলো যে খালের পাশে কেন মসজিদ, মাদ্রাসা কিংবা ইয়েগুলো হবে, গির্জা হবে, এটা আমাদের কিংবা মন্দির হবে, আমাদের এটা কনসার্ন না। আমার যারা আমার খুব স্ট্রাইক সংশ্লিষ্ট করছে যারা আমাকে, আছে, যারা সংশ্লিষ্ট ঠিক আছে, আছে? তারা দেখবেন বিষয়টা। আমরা আমরা যে, চেষ্টা করব। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো দেখব, সেটা হলো যে আমরা খুব রিসেন্টলি যে পরিকল্পনাগুলি হাত দিছি, সেই এগুলা যে আমরা সামনের যে আষাঢ়ের সময়টা, আষাঢ় মাসটা আসার সাথে সাথেই আমরা আমাদের কাজে হাত দিব, সেটা নিয়মিত কাজ। যেটা আমরা এর আগেও আপনাদেরকে বলছি যে প্লিজ আপনারা কার মনে হয় যে আপনার আঙিনায় একটা গাছ লাগাবেন, কি গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, সেটা আমাদেরকে জানান ইনবক্সে, অথবা যে কোনোভাবেই আমরা গাছ নিয়ে
খুবই ভ্যালুয়েবল টাইম সামনে, যে আশা আমার কেন যেন মনে হচ্ছে আষাঢ়ের আগেই, আষাঢ়ের আগেই সম্ভবত বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুরু হয়ে যাবে। যেই ওয়েদার যেমনটা দেখতেছি, এটা বৃষ্টি অলরেডি হচ্ছে। মূল বিষয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলছি। আপনারা এই বিষয়গুলিতে একটু সোচ্চার হন। আর একটা কথা, আচ্ছা আপনারা আপনাদের কি চোখে পড়তেছে আজকাল যে সিনিয়র পিপল যারা আমাদের বাংলাদেশের সিনিয়র সিটিজেন যারা, যাদের বয়স মোর দেন 50, 55, 60, যাদের বয়স, তারা অহরহ, তাহার অহরহ বলতে একদম নিয়মিত প্রতিদিন চোখে পড়তেছে যে এই মানুষগুলি অত্যন্ত নিরীহ প্রকৃতির রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে কোনো একটা কারণে তারা অপদস্থ হচ্ছে। সিনিয়র পিপলগুলি অপদস্থ হচ্ছে। তারা অপদস্থ করতেছে ইয়াঙ্গার পিপলরা, অটোরিকশাওয়ালারা, রিক্সাওয়ালারা, হকাররা, হকাররা। একটা একটা সিনিয়র পিপল আপনার সামনে অপদস্থ হচ্ছে। এবার একটা কাজ করে আপনি সম্ভব হলে ওই সিনিয়র পিপলটার সাথে একটু সাপোর্ট দেন। সিনিয়র পিপল তো তার মাথায় আগের মতো আর কাজ করতেছে না, সে রাগ ধরে রাখতে পারতেছে না, মাঝে মধ্যে মেজাজ হারায় ফেলতেছে। হ্যাঁ, হঠাৎ করে পেশাবের বেগ পাইছে তার, পেশাব ধরে রাখতে পারে নাই, রাস্তার কোনো একটা জায়গায় হঠাৎ করে পেশাব করে দিছে, তারে আপনি অপদস্থ করবেন? আপনি সহনশীলতা কোথায়? কুকুর আপনার সামনে পেশাব করতেছে, আপনি সেটা দেখতেছেন না। একটা বয়স্ক মানুষ একটু পেশাব করে দিছে, তারা অপদস্থ করে ছেড়ে দিয়েছেন। আর আপনি ওই রাস্তার মধ্যে কি করতেছেন? আপনি রাস্তার মধ্যে টেবিল বসে ব্যবসা করতেছেন। ওই লোকটার তো একটা অসুস্থতার কারণে সে ঘটনাটা ঘটাইছে, একটা পেশাব করে দিছে। পাবলিক টয়লেট নাই আশেপাশে, আশেপাশে পাবলিক টয়লেট থাকলে সে ওইখানে যেত। তো আপনি ওর অপদস্থ করলেন। তো এই বিষয়গুলি আচ্ছা, সানিয়া আমাদেরকে একটা খালের বা নদীর উপরে ধর্মীয় প্রতিষ্ঠান, আচ্ছা এই বিষয়ে আমরা এই বিষয়ে আমি, তুই এবং সাজ্জাদ পারভেজ আমরা একসাথে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই যে বিষয়গুলি, যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো, সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। হ্যাঁ, পারলে আয় এবং আমরা একসাথে কথাবার্তা বলি এই 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 বিষয়। আর আরেকটা সানির কাছে আরেকটা যে বিষয়, সেটা হলো যে তুই আমাদের সাথে আছিস বা অনেক আগের থেকেই তুই এই কাজগুলি করিস, এটা আমরা তো জানি। তো স্কুল লাইফ থেকে এবং তোর এই আরো একটা বিষয় যে ট্রাভেলিং এর যে বিষয়গুলো, সেটা রীতিমতো চমকপ্রদ গল্প এক একটা। হ্যাঁ, তো এগুলি মানে আমাদের ভিউ যারা হয়, আমাদের ভিউয়ার যারা যারা আমাদের দর্শক, তারা কিন্তু তোর এই বিষয়টা খুব মানে উপভোগ করে। তো আরো একদিন এই ট্রাভেলিং এর একটা গল্প, ট্রাভেলিং এর একটা গল্প সবারই শোনাবি, সেই আশায় অনেকে আছে আর কি এখন পর্যন্ত। তো আজকে আসলে আমরা খুব বেশি প্রিপেয়ার ছিলাম না, খুব বেশি প্রিপেয়ার ছিলাম না। তো হঠাৎ করেই বসা। আমি আগামী কালকে বা পরশু বা শনিবার দিন তুই আর আমি দুজনে মিলে বসবো, পারভেজ সহকারে আমরা তিনজনে মিলে বসবো, বসে কথাবার্তা বলবো। তো এখন সময়টা অতটা বন্ধু, সময়টা অতটা ফেভারে না, আমাদের একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আসলে আমাদেরকে এই যে কথা বলি না বা কথা বলতে ভয় লাগে, এই যে সময়টা যে চলে আসছে, এটা এর জন্য আমি দায়ী না, তুই দায়ী না, আমরা দায়ী, কে দায়ী? আমরা কেউই দায়ী না। এখন কেন এমন হয়েছে আমরাও জানি না। না হয় বাদই দিলাম বিষয়টা, এই প্রসঙ্গ না হয়। আমরা আসলে খুব বেশি মানুষ নিয়ে চলাফেরাও করি না, আমরা নিতান্তই গো বেচারা প্রকৃতির মানুষ। হ্যাঁ, এখন আসলে কিছু বলার নাই এই বিষয়ে। আচ্ছা, বাদ দিলাম এই প্রসঙ্গ। আমরা আমাদের নদী বাঁচাই, পরিবেশ বাঁচাই, সবুজ করি, সবুজের গল্প আমরা শোনাই, সেটাই, সেটার মধ্যে থাকি। আমাদের দায়িত্ব তো সেটাই, আমরা তো এই দায়িত্ব নিয়েই কাজ করতেছি বহু বছর ধরে। সামনে আসন্ন বর্ষা মৌসুমে আমরা বৃক্ষ লাগাবো, গাছপালা লাগাবো, এটা তুইও জানিস, ভালো করে জানি। ঠিক আছে, ঠিক আছে, শনিবার দিন 3টা বা 4টা, 3টার দিকেই বসি নাকি পারবো? 3টার দিকেই বসি, আমরা বসবো, কথাবার্তা বলবো। আমরা প্রকৃতি নিয়েই কথা বলি, আমরা অন্য কোনো বিষয় নিয়ে হয়তো বা যাবো না। প্রকৃতিটা আমাদের কাছে প্রায়োরিটি পাবে সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা বৃষ্টি দেখতে চাই। আমি কদিন আগে বৃষ্টির একটা ভিডিও রেকর্ড করতে কেন যেন আমার মনে হলো যে আমি একটু যাই। ক্যামেরা নিয়ে যাই নাই, আমার সব অ্যারেঞ্জমেন্ট ছিল না। যা দেখি কি বেসুমার বৃষ্টি, কোথায়? ঠিকানাতে। সন্ধ্যার সময় বৃষ্টি, আর ওখানকার লাইটগুলি এত সুন্দর। এই সন্ধ্যার সময় ঠিকানাতে যে লাইটগুলো, এত ফ্যান্টাস্টিক লাইট, ওই লাইটের উপরে বৃষ্টি পড়তেছে। আমি বৃষ্টিগুলি ধারণ করে নিয়ে আসছি, 4টা ফুটেজ এখনো দেখাইনি। ওই ফুটেজ 4টা আমি আগামী যে বর্ষা মৌসুমে, বর্ষা নিয়ে যে আমি ভিডিওটা বানাবো, ওইটার মধ্যে আমি তবে একটা স্ন্যাপ, স্টিল স্ন্যাপ আমি আমার গ্রুপে দিছি, সবাই দেখছে ইতিমধ্যে।
একটা বৃষ্টির ছবি আমি তুলবো, সেটার জন্য আমার অনেক দূর পর্যন্ত যেতে হয়। একটা ক্যামেরা যে খোলামেলা স্ন্যাপ নিব, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এই শহর পুরোটাই ধ্বংসের মুখে। এইখানে হকার, ওইখানে ভিক্ষুক, ওইখানে অটোরিকশা। আমার কি করার আছে, তোর কি করার আছে, পারভেজের কি আমাদের কি করার আছে? কিছু করার নাই। পরিবেশ আমাদের নগরে আর নাই যেখানে উপভোগ করতে হবে। আর এখন কিছু হইলে আমার রেস্টুরেন্টে বসে থাকতে হবে। এখন কিছু হইলে আমার বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্টে কফি খাইতে হয়। আমি যে একটা পার্কে যাব, সেই পার্কে কয়দিন যাব? রমনা পার্ক কয়দিন যাওয়া যায়? সেই পার্কে আবার শুক্রবার দিন যাওয়া যায় না। ওইখানে কোনো না কোনোভাবে মিটিং থাকে, এটা থাকে সেটা থাকে। শুক্রবার দিন যাওয়া যায় না। বন্ধের দিন ছাড়া অন্য দিন পার্কগুলি সকালের দিকে বন্ধ থাকে কিছু সময়, ওই শিডিউল আমার আবার জানা নেই। আমি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে ওই রমনা পার্কে কয়টা পর্যন্ত খোলা থাকে, কখন বন্ধ থাকে, কবে কবে কি শিডিউল, সেটা আমি জানাবো। আদারওয়াইজ আমার রমনা পার্ক ছাড়া আশেপাশে কোনো পার্কের নাম কি তোর খেয়াল আছে, বা মনে আছে, বা মনে পড়তেছে যে পার্কে আমি বাচ্চা নিয়ে বা বন্ধুদের নিয়ে বসতে পারি? না, আপাতত নেই। ওই একটা মাত্র জায়গায় আছে, সেইটাও আমার মনে হচ্ছে যে এমন থাকবে না, সেটাও হয়তো বিপন্ন আচ্ছা, আজকে অবস্থা। খুব সুযোগ পেলাম সানির সাথে। সানি যেহেতু লাইনে আছে, সানি, আমি সেদিন নয় নদীতে গিয়েছিলাম, বালু নদীতে গিয়েছিলাম। আমি জানি না যে তোমাকে নয় নদী কি বলে। হঠাৎ করে রাতের বেলা একটা শব্দ পেলাম, আহ, যে ভাই, আমার নিয়ে এত কথা বলেন কেন আপনি? আপনারা তো নিজেদের সুযোগ সুবিধার জন্য হরতাল ডাকেন, ধর্মঘট ডাকেন, আমার নিয়ে একটু ডাকেন না। তো আমি একটা চিন্তা করলাম যে অতি অল্প সময়েই আমরা নড়াই নদীর পক্ষে, নদী কথা বলে, নদীর কথা আমরা শুনতে পাই, নড়াই নদীর পক্ষেই, নদীর কাছ থেকে কথা শুনেই আমরা ধর্মঘট ডাকবো যে আমাকে ঠিক করেন, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমি আমি আর আমি একটা নদীর কথা, আশপাশে যারা আছে তারা কিন্তু তাদের নদীর সাথে কথা ডাস্ট হয়েছে কিন্তু আমাদের। তারা ডাস্ট ফেলে না কিন্তু। না না, এটা আমার, ডাস্ট আমি কিন্তু একটু ফেলে হলো বলছি, যারা, যারা বাইরে থেকে যায়, যারা নদীর কিংবা পাশে নতুন বসবাস নতুন করে, একটা বাড়ি ঘর করলো, তারা ফেলছে। যে যারা একদম 3 পুরুষ ধরে নদীর পাশে থাকে, তারা কোনোদিন নদী দূষণ করে না। আমি খবর নিয়ে দেখছি, আমি তাদের সাথে কথা বলে দেখছি, রাইট। তারা একদম আমাকে নিশ্চিত করছে যে আমরা কখনো এটা করি না, আমরা কখনো এটা করি না। পরে যারা এখানে নতুন করে জমিটা কিনে, তারা হঠাৎ করে একটা দোতলা বাড়ি বানায়, দোতলা বাড়ি বানায় ডাইরেক্টলি সুয়ারেজের লাইনটা দেয় নদীর মধ্যে। তবে অচিরেই নড়াই নদীর সাথে আলাপ করে, বালু নদীর সাথে আলাপ করে একটা ধর্মঘট ডাকবো। হ্যাঁ, যে ওরা আমাদের কাছে অ্যাপ্রোচ করছে যে আমরা তো কথা বলতে পারি না, আমাদের সব কথা সবাই বুঝে না, আপনারা এখানে আস্তে আস্তে আমরা আপনাদের ফ্লেভারটা বুঝতে পারছি, এখন দয়া করে আমাদের পক্ষে একটা ধর্মঘট ডাকেন, আমাদের যাতে পরিষ্কার হ্যাঁ, রাখেন, তার তার আগে আমরা আমরা, বাঁচতে চাই। আগামী সপ্তাহতেই আমাদের যে পূর্ববর্তী যে পরিকল্পনাটা ছিল, পূর্ববর্তী পরিকল্পনা বলতে আমরা একটা সার্ভে করব। এখানে আমরা ইতিমধ্যে কর্মকর্তা যারা আছেন, এই সংশ্লিষ্ট কর্মকর্তা যারা নদী সম্পর্কিত কাজকর্ম করে থাকেন, সরকারি কাজগুলি, তাদের সাথে আমার কথা হয়েছে। হয়তো আমার কাজটা এখনো শেষ হয় নাই, কাজ শেষ হয়ে যাবে একদিন, একদিন কাজ করলে শেষ হয়ে যাবে, কিন্তু অন্যান্য যে কাজ সেগুলো আমি চালাই নিছি, তাদের সাথে আমার কথা হয়েছে। তো তারা বলছে যে কিভাবে আমাদের কাজটা করতে হবে। প্রথমে আমরা যেহেতু ওই নড়াই নদীটা সিটি কর্পোরেশনের আওতায় পড়ে, তো ওইখানে স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলি দেখার কাজ কিন্তু সিটি কর্পোরেশনের। এটা তাদের সাথে আমার নিশ্চিত করে কথা হয়েছে আর কি। তো আমরা যে রিপোর্টটা তৈরি করব, যে ডিজিজগুলি তাদের মধ্যে এখনো মানে, এখন যারা নদীর পাশে বসবাস করে, নদীর সাথেই তাদের জীবন সম্পৃক্ত, রাইট। নদীতে মাছ ধরতে যাবে, নৌকা বাইতে যাবে, কখনো কখনো একটু নদীর পানি গায়ের মধ্যে লেগে যাবে, বাচ্চারা ধাপ ধাপ করে ওখানে পড়ে, এই ময়লা নদীর পানিতেই ঠাপাস ঠাপাস করে পড়ে যাচ্ছে, গায়ের মধ্যে প্রচন্ড রকমের চর্ম রোগ নিয়ে আসতেছে। তো ইরিডিং। এই যে, হ্যাঁ, এই যে বিষয়টা, ওর তো কোনো দোষ নাই। ওইখানে যারা আদিবাসিন্দা, যারা 3 পুরুষ ধরে যারা বসবাস করে, তাদের তো কোনো দোষ নেই। দোষ তো হলো ওই যে যে লোক একটা বাংলো বাড়ি বানাইছে, বাগান বাড়ি বানাইছে, সে তো ডাইরেক্ট পানির লাইনটা দিয়ে দিছে নড়াই নদীর মধ্যে বা রাইট। নদীর মধ্যে। তো প্লাস দোষটা বিভিন্ন তো তাদের। প্রজেক্ট গুলা, বিভিন্ন তো আশপাশ যে প্রজেক্ট তো গুলো হয়েছে, এই যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতিপূরণ তো উচিত হতো তার দেওয়া। এবং বিভিন্ন প্রজেক্ট গুলো যে হয়েছে আশপাশে, হ্যাঁ, আধুনিকায়ন যে প্রজেক্ট গুলো হয়েছে, হ্যাঁ, ওরা কিন্তু ওদের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু হলো নদী। হ্যাঁ, হ্যাঁ। তো ড্রেনেজ ব্যবস্থা নদী হইতেই পারে না, নদী ঠিক আছে। ড্রেনেজ ব্যবস্থা হইতেই পারে না, নদী নদীর জায়গায় থাকবে। তো ভাই শোনেন, আবার মনে হয়, যে আপনারা একটা কাজ করুন, আমাদের সাথে যারা আছেন, সমমনা যারা,
তারাও আমাদের ওই পরিকল্পনায় যদি অংশ নিতে চান নেন, আমরা আছি আপনাদের সাথে, সবসময় আছি, 24 ঘন্টায় আছি। নদী সম্পর্কে যদি আমাদের কোনো কাজ করতে হয় ইনশাল্লাহ। আমরা যে কোনো সময় প্রস্তুত আছি, আমাদের কোনো সময়ের কোনো ঘাটতি নাই ইনশাল্লাহ। তবে হ্যাঁ আসেন, আমরা এরপরে যে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন ওটা প্রায় অনেকটাই বাস্তবায়ন করে ফেলছি। কার কার কাছে আমরা চিঠিগুলি দিব, কার কার কাছে আমরা তালিকাটা দিব, কোন কোন মানুষ ওই নদীর আশেপাশে বসবাস করে তাদের নাম ঠিকানা দিব, কে কোন রোগে আক্রান্ত এই আপনার বিশ্লেষণ করে তারপরে একটা কাজে আমরা ইয়ে করব। তো আমরা খুব বেশি সময় আর নাই এখানে, অল্প সময়ের মধ্যে আমরা যাব, খাওয়া দাওয়া করবো, আর নদী নিয়ে আমরা কাজ সারা জীবনই করে যাব। নদী আমার অস্তিত্ব। এই যে আজকে আমরা ঢাকায় যে বসবাস করি, এই যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আমার পরিচয়টা কিন্তু বুড়িগঙ্গা, আমার লোকেশনটা হলো ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। সেই বুড়িগঙ্গারে আমরা গলা টিপে মেরে ফেলছি। রাইট। এখনো সেই মৃত নদীটা, এই নদীর থেকে আমরা জীবিকা নির্বাহ করি। ওইখানে আমরা নৌকা চালাই, ট্রলার চালাই, মাছ ধরি, বা মাছ ধরতে মাছ পাই না। কে বা কারা ওইখানে সাকার ফিশ ফালায় নদীটা পুরো ধ্বংস। আচ্ছা, আপনি সাকার ফিশ ফালাইতে গেছিলেন কেন? সাকারফি বাদ দিলাম। হ্যাঁ আমরা কথায় কথায় হ্যাঁ স্বাধীনতা 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 স্বাধীন নিয়ে কথা বলি, বলি না? বলি। পলিটিশিয়ান থেকে শুরু করে এখন বাচ্চা ছেলেরা বলে স্বাধীন চায়। আমরা দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশের নাম বাংলাদেশ। লাল সবুজ পতাকা, সবুজ মানে হচ্ছে হলো প্রকৃতি, আর লাল হচ্ছে হলো হ্যাঁ। শহীদের রক্তে লাল। আজকে আমরা হ্যাঁ? লাল সবুজ একসাথে নিয়ে বসে আছি আজকে। আমার এই যে আমি ইয়েটা, একটা হ্যাঁ, আমাদের যে থিমটা, আমাদের থিমটা দুইজনের হাতেই আছে, ইয়ে গলায় আছে, আমি এখন দেই নাই, আমিও দিব একটু পরে। তো আমাদের থিমটা অলরেডি এই যে আমার থিম, আমার চেতনা, আমার সোনার বাংলা। তো আমি আমি একটু কথা অ্যাড করতে হ্যাঁ চাই, হ্যাঁ যে আমরা কি জানি যে এই নড়াই নদীতে 71 সালে ফার্স্ট পাকিস্তান হানাদার বাহিনীকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ফার্স্ট অ্যাটাক করেছিল এবং তাদেরকে গ্রেপ্তার করেছিল। কোনো এক ঈদের সময় এখান থেকে সেল মেরেছিল ইয়েতে, ক্যান্টনমেন্টে। তখন পাল্টা অ্যাটাক করে তারা তছনছ করে দিয়েছিল পুরো এলাকা। জি এই নদীর জন্য আমরা বেঁচে গেছি, আমাদের মুক্তিযোদ্ধারা এই নদীর জন্য বেঁচে গেছে সেদিন। আমি নিজে 71 ঢাকা লিখেছি, এলাকার বীর মুক্তিযোদ্ধা যারা ছিল, যুদ্ধকালীন কমান্ডার ছিল, তাদের সাথে আলাপ করেছি, করে লিখেছি এই নড়াই নদী যে আমাদের কত গর্ব, মানে আমাদের যে কত স্মৃতি, শুধু না, আমাদের আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। লড়াই, এখানে এই নড়াই নদী থাকার ফলে আমাদের মা বোনদের ইজ্জত বেঁচে গেছে। এই নড়াই নদী থাকার লড়াই ফলে লড়াই আমাদের দেশের দামাল ছেলেরা সেদিন ফ্রন্ট যুদ্ধ করতে পেরেছে। এই নড়াই নদী থাকার ফলে সেদিন আমরা পাকিস্তান না শুধু হানাদার বাহিনীকে পরাজিত করেছি। আমরা তো আমাদের পূর্বপুরুষের কাছ এটা থেকে হলো যা স্বাধীনতা শুনছি, থেকে শুনলাম, হ্যাঁ, যা স্বাধীনতা থেকে বললাম 1971 দেয়ার আফটার। লড়াই ছাড়াও আমরা ঢাকার যে পরিচয়টা, নদী নালা খাল বিলে শহর ঢাকা রাইট, জালের মতো ছিটে গেছে। রাইট। এখানে আমার খালগুলি করি, আমরা যেখানে বসবাস করি এখানে তো বেশ কয়েকটা খাল ছিল। আশ্চর্যের বিষয় কি এখানে আমরা বড় তো, বড় নৌকা আসতো, রাইট, আমরা ক্লাস 6-এ পড়ি, 7-এ 8-এ পড়ি। আমরা তো যে ইয়া থেকে নিতাম, আখ কিনে নিতাম তালতলা মার্কেটের পাশ হ্যাঁ, থেকে, এই যে বান্ডেল করে আগ পাওয়া যেত। বান্ধে করে আখ পাওয়া যেত। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো কি, যে আমরা যেটাকে খাল বলছি, যে রামপুরা বনশ্রী খাল, এটা খাল না, এটা নদী, নড়াই নদী। এটা লড়াই নদী একটা। নড়াই নদী, ঠিক আছে? এই নদী আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করেছে। এই নদী আমাদের দেশের স্বাধীনতার পথকে সহজ করে দিয়েছে। এই নদী আমাদের প্রাণ বাঁচিয়েছে। অতএব এই নদীকে আমাদের রক্ষা করতে হবে। আচ্ছা, এখন আপনারা আমাদের কিছু বিষয় এগ্রি যদি হন তাহলে আমাদের সৌভাগ্য। আপনারা আহ, নদীতে যখন যাবেন, অনেকে আমরা নদীর পথ দিয়ে দেশের বাড়িতে যাই, রাইট। অনেকে ঘুরতে যাই, অনেকে শুধুমাত্র একটু নদীতে একটু ভালো বাতাস খাবো সেই জন্য যাই। একটা কাজ করবেন, প্রথম কথা, আপনি নদীতে চায়ের কাপ ফেলবেন না, আপনি নদীতে পানির বোতল ফেলবেন না, আপনি নদীতে চিপসের প্যাকেট ফেলবেন না। আপনি তো ফেলবেন না, আর অন্য যা আছে আপনার পাশে, যারাই আছে তাদেরকে বারণ করেন, আপাতত এটা আপনি পালন করেন। আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করব যাতে নদী দূষণে আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে।
আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করবো। আর নড়াই নিয়ে আমরা কাজ করব, আমরা খুব দ্রুতই আমরা ওই কাজটুকু শেষ করবো, এবং যে পেপারস ওয়ার্ক যেটা আছে সেটা আমরা শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা দিব যে ভাই আপনারা এই কাজ করে শেষ করলাম, আপনারা আপনাদের কাজ শেষ করেন। নদী দূষণ করবেন না। নদীটা যদি আপনি দূষণ না করেন তাহলে নদীর পানিটা স্বচ্ছ থাকবে, সেখানে মাছ উৎপাদন হবে, জেলেরা ওইখানে মাছ ধরতে যাবে, কর্মসংস্থান হবে। আপনিও যখন ভালো লাগবে না তখন নদীর বুকে নৌকা নিয়ে ঘুরে বেড়াবেন। এই যে আপনারা যে এই কায়েতপাড়া এবং ত্রিমোহনীর যে ছোট ছোট স্পটগুলি হয়েছে, চটপটির দোকান এটা সেটা, এখানে আপনারা যে নদীটার পাশে বসে চটপটি খাচ্ছেন, এই নদীটা যদি স্বচ্ছ হতো তখন আরো ভালো লাগতো না আপনাদের? আপনাদের তো মন আরো ফুরফুরে হয়ে যেত। তো আপনারা যেখানে যাচ্ছেন একদম পচে পানি দুর্গন্ধ ছুটে গেছে, ওখানে বসেও চটপটি খাচ্ছেন, অর্থাৎ আপনার নদী ভালো লাগে, নদী আপনারও ভালো লাগে। তো চলেন আমরা একসাথে কাজ করি, একটা অ্যাওয়ারনেস তৈরি করি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সাথে নিয়েই অনেক লোক একসাথে দাঁড়ায় ইনশাল্লাহ বলবো যে নদী বাঁচান। নদী বাঁচান। পাশাপাশি আরেকটা কথা বলি, আসলে অনেক কথা তো মনে থাকে, অনেক কথা মনে থাকে হ্যাঁ না। তালতলা মার্কেটের পিছনে যে খালটা, যে পুকুরটা আছে, ওখানে কিন্তু আগে আমরা মিয়ার ঝিল বলতাম। হ্যাঁ, যতটুকু জানি সেটা রেলওয়ের জায়গা। সেখানে যদি একটা ওয়াটার পার্ক করে, এটা একটা ফ্যাসিনেটিং সাইড হবে, একটা রাইড হবে, বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে, ঠিক আছে, রাইডে চড়তে পারবে। এখানে ওয়াটার পার্ক করা কিন্তু করলে কিন্তু হাতিঝিলের মধ্যে কিন্তু দারুণ একটা অপরচুনিটি আছে। হ্যাঁ হ্যাঁ সানি, ওইটা ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা অনুষ্ঠান করতেই পারি। আমরা সেটা খুব দ্রুতই করব, এবং একটা একটা পরিকল্পনা তো আমাদের এখনো বাস্তবায়ন হয় নাই, আধা আধি হয়েছে আর বাকি আধাটা করব। সেটা হলো মানে যে ছবি তোলা এবং অন্যান্য সবার ইন্টারভিউগুলি নেওয়া, সেই কাজটা আগামী সপ্তাহে আল্লাহ বাঁচা রাখলে ইনশাল্লাহ আমরা করে শেষ করে ফেলবো। রাইট। আমরা পেপার ওয়ার্ক যেটা, এবং আমাদের সাথে সাথে আরো দু একজন বিশেষজ্ঞ যারা নদী বিষয়ে কাজ করে, আমি তুইও চিনিস তাদেরকে, তাদেরকে বলে রাখা হয়েছে। তারা আমাদের শুধুমাত্র রিকোয়েস্ট করছে যে বন্ধের দিন শুক্র শনি এই দুইটা দিনের মধ্যে যেন করি, তাতে তারা অফিস বন্ধ থাকে, আমাদের সে যাবে। তো ইনশাল্লাহ আমি আশাবাদী আমরা যখন কাজ করব। ওদেরটা একটু ঠান্ডা হোক। হ্যাঁ ওয়েদারটা আর একটু ঠান্ডা, আমার মনে হয় যে আগামী সপ্তাহে আমরা পারবো সেটা করতে। ক্যামেরা ইনশাল্লাহ। ক্যামেরা যারা থাকবে, ক্যামেরা যারা কাজ করবে তাদেরকেও ইতিমধ্যে বলা হয়েছে। তো আমার অন্যান্য কাজও আছে ক্যামেরার, যেগুলি আমি আগামী শনিবার রোববার দিন থেকেই কাজ শুরু করব। তারা আসবে, নড়াইয়ের কাজও আমরা একসাথে শেষ করে আমরা পেপার ওয়ার্ক যেটা, নাম ঠিকানা কি কমপ্লেন, তারা কোথায় থাকে, স্যাম্পলিং বাসার তৈরি করবো ঠিকানা কি, আমরা ছবিগুলি ইনশাল্লাহ। থাকবে। একই সাথে সবগুলি আমরা রিপোর্ট আমরা প্রথমে সিটি কর্পোরেশন এবং পানি সম্পদে আমরা জমা দিব। তারা সংশ্লিষ্ট, তারা যা করার করবে। তো আমরা আশা করি নদী পারে যারা থাকবে তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের হয়ে কাজ ইনশাল্লাহ। করবো। তা আমি আমি আমার মনে হয় যে অনেকক্ষণ আমরা লাইভে আছি, তো আর আর খুব বেশিক্ষণ নাই, আমরা এখন বাসার দিকে যাব। আর সানির সাথে আমাদের ব্যক্তিগতভাবে সবসময় যোগাযোগ হবে। তুই ফোন দিস, আর ফোনটা সময় মতো পিক করিস, হ্যাঁ কি হয়েছে। তো এনিওয়ে, তো আমরা গেলাম। পারভেজ, সবাইকে আসসালামু আলাইকুম বন্ধু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, তো ভালো থাকেন, কথা হবে আমাদের ইনশাল্লাহ। জন্য দোয়া করেন। হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন। আর আশা রাখি অচিরে আমাদের সাথে আবার দেখা হচ্ছে আপনাদের হ্যাঁ সাথে। দেখা হইতেই থাকবে। আর আপনারা প্রকৃতির সাথে থাকার চেষ্টা করেন আমাদের সাথে। আর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের। তো ইনশাল্লাহ আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে নিজেদেরকে করব, সম্পৃক্ত করবো, আর আপনারাও সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। টাকা পয়সা লাগবে না, শুধু মুখেই বলেন যে ওইখানে একটা গাছ লাগানোর জায়গা আছে, গাছটা আমি যত্ন নিব, দায়িত্ব আপনি নেবেন, আমরা গাছ নিয়ে ওইখানে চলে যাবো, সেটা যত দামি গাছ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।